নেপালে বিমান বিধ্বস্তের 1 বছরেও হতাহতদের 32 জনই পাননি ক্ষতিপূরণের টাকা। দুঃসহ বেদনা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির অধিকাংশ বাসই অচল। সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ট্রাক। এবার দক্ষ টেকনিশিয়ান তৈরিতে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থাও। অর্থ মন্ত্রণালয়ে 33টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। 21 দফা সুপারিশ, প্রতিকার নয় প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর। বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে এবার উচ্ছেদ করা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের অবৈধ স্থাপনা। গুড়িয়ে দেয়া হচ্ছে বহুতল ভবন। এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের মাস্টার প্ল্যানে হাত দিয়েছে সরকার। বিদেশি পরামর্শক নিয়োগ, সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনার 1 বছর পার হলেও আজও মর্মান্তিক ওই দুর্ঘটনার দুঃসহ বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। নিহত 51 জনের মধ্যে 21 জন স্বজনকে ক্ষতিপূরণের টাকা দেয়া হলেও এখনও পাননি 29 জন। ক্ষতিপূরণের টাকা পাননি গুরুতর আহত 3 বাংলাদেশীয়। উত্তরাধিকার সনদ সহ অন্য জটিলতা নিরসন হলে খুব দ্রুত তাদের ক্ষতিপূরণের টাকা দেয়া হবে বলে জানিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। আখিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন মিনহাজ নাসিরকে। হাতের মেহেদি না মুছতেই বিয়ের 9 দিনের মাথায় হানিমুনে গিয়ে দুজনে ফিরলেন লাশ হয়ে। ওর সাথে কথাই বলতে পারিনি, কোনো কথা। শ্বশুরবাড়ি কেমন লাগছে, কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না যে ও নাই। দুর্ঘটনায় নিহত ও আহত প্রতিটি যাত্রীরই আছে আলাদা গল্প, স্বপ্ন। খাজা হোসেন নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন এই তরুণ কেবিন ক্রু। কর্মস্থল ইউএস বাংলাতেই খাজার সঙ্গে পরিচয় ও ভালোবেসে বিয়ে কেবিন ক্রু সাদিয়ার। যুগল জীবন শুরুর 1.5 বছরের মাথায় প্রিয় স্বামী ও সহকর্মী খাজার মৃত্যুতে নিভে গেছে সব স্বপ্ন। এই জীবনে তার দাদা হইতে পারবো না। কবরের অভাবে কেমন সন্তান চলে গেছে। 1 বছর পার হয়ে গেল, একটা কল, একটা খোঁজ খবর কিছুই ওখান থেকে আসেনি। সো কাদের জন্য এতটা ডেডিকেশন দেখালাম। BS211 ফ্লাইটটি ছিল কাঠমান্ডুতে সহকারী পাইলট হিসেবে পৃথুলার অভিষেক ফ্লাইট। আমি যখন কোনো পাইলটের চেহারা দেখি তখন মনে হচ্ছে আমার পাইলট, ওই আমার বাবু। সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরিয়ে দেন। কবির হোসেন নেপালে বিমান দুর্ঘটনায় 2 পা হারিয়ে চিরতরে বন্ধ হয়েছে পথ চলা। চিকিৎসা শেষ হলেও এখনো পাননি ক্ষতিপূরণের টাকা। ব্যবসা বাণিজ্য বন্ধ, 3টা ছেলে মেয়ে লেখাপড়া করে উত্তরের মতো জায়গায় ব্যাপক খরচ চলছে, খুব কষ্ট হচ্ছে। ক্ষতিপূরণের টাকাটা আমি অল্প সময়ের ভিতরে পাই, তাহলে আমার জন্য খুবই উপকার হয়। এ পর্যন্ত 19 জন বাংলাদেশি ও 2 জন নেপালি সহ মোট 21 জন নিহতের স্বজন ও 6 আহত যাত্রীকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। 11,21,396 টাকা পে করা হয়েছে। 4 জন এখনো পর্যন্ত তাদের কোনো কাগজপত্রই দিতে পারে নাই। ইনজুরিদের ব্যাপারটা লেট হবে স্বাভাবিক, কারণ যতদিন পর্যন্ত চিকিৎসা শেষ না হবে ততদিন ওই যে সার্ভে সংস্থা বলতে পারবে না যে তার চিকিৎসা বাবদ কত টাকা দেওয়া হয়েছে আর আমরা টোটাল তাকে কত টাকা দিব। এই দুর্ঘটনা পুরো এভিয়েশন শিল্পের জন্য একটি শিক্ষা বলে মনে করে ইউএস বাংলা কর্তৃপক্ষ। প্রত্যেকটা ঘটনা থেকে কিন্তু অটোমেটিক্যালি কিছু সেফটি মেজার্স চলে আসে। যেমন এইবারের রিপোর্টে বলা হয়েছে, নেপালের রিপোর্টে, যে নেপালের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা ছিলেন এদের ট্রেনিংটা আরও ভালো হতে হবে। যদি কন্ট্রোলাররা আপনার খুব অ্যাসার্টিভ হতেন তাহলে পাইলট ডিসঅরিয়েন্টেড হওয়ার পরেও এই দুর্ঘটনা প্রিভেন্ট করা সম্ভব হতো। পাইলট আবিদ সুলতান, সহকারী পাইলট পৃথুলা রশিদ সহ এই দুর্ঘটনায় প্রাণ হারান 27 বাংলাদেশি সহ 51 জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 23 জন নেপালি ও 1 জন চীনা নাগরিক। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের পর বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের বিমানের নিরাপদ উড্ডয়ন সক্ষমতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মাত্র 5 মাসের ব্যবধানে বোয়িংয়ের একই মডেলের দ্বিতীয় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে এর উৎপাদনগত ও কারিগরি ত্রুটি নিয়েও। গেল অক্টোবরে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় ইন্দোনেশিয়ার জাভা উপকূলে বিধ্বস্ত হয় লায়ন এয়ারের একটি 737 ম্যাক্স 8 বিমান।
এ ঘটনার প্রেক্ষিতে চীন, ইথিওপিয়ার পর এবার বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুরও। রোববার সকালে কেনিয়ার নাইরোবির উদ্দেশ্যে আদ্দিস আবাবা বিমানবন্দর থেকে ওড়ার পর মাত্র 6 মিনিটের মাথায় বিধ্বস্ত হয় ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের একটি বিমান। এতে নিহত হন 35টি দেশের 149 জন আরোহী এবং 8 ক্রু। ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা বলছেন, উড্ডয়নের পর পাইলট জরুরি অবতরণের জন্য অনুরোধ জানানোর পরপরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে গেল বছরের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের 13 মিনিট পর 189 আরোহী নিয়ে জাভা উপকূলে বিধ্বস্ত হয় বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের নতুন একটি বিমান। 5 মাসের ব্যবধানে একই মডেলের আরেকটি বিমান দুর্ঘটনা কবলিত হওয়ার কাহিনীও প্রায় একরকম। 39.52 মিটার দৈর্ঘ্য ও 35.9 মিটার প্রস্থের উড়োজাহাজটির মোট আসন সংখ্যা 210টি। বোয়িংয়ের আধুনিক এ বিমান চলতে পারে একটানা 6570 কিলোমিটার। 2017 সালের মে মাসে বাণিজ্যিকভাবে ব্যবহার শুরুর পর এ পর্যন্ত বিক্রি হয়েছে 350টি। 12 কোটি 20 লাখ মার্কিন ডলারের মূল্যের বিমানের 90টি চলাচল করে থাকে চীনের অভ্যন্তরে। সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এই বিমানটির বিক্রির জন্য 100টি প্রতিষ্ঠানের কাছ থেকে এরই মধ্যে 4500টি অর্ডার পেয়েছে বোয়িং। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। অনিয়ম আর অব্যবস্থাপনায় হিমশিম খাওয়া রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ও ট্রাক। এর আগের অভিজ্ঞতা বলছে কোটি কোটি টাকায় বিভিন্ন দেশ থেকে বাস কেনা হলেও সেগুলো মেরামতে কর্তৃপক্ষ আন্তরিক না হওয়ায় অধিকাংশ বাসই অচল হয়ে পড়ে আছে সংস্থাটির ডিপোয়। এবার তাই শুধু যানবাহন আনা নয়, সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বিআরটিসির টেকনিশিয়ানদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করছে ভারত। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। প্রায় 2.25 কোটি মানুষের ঢাকা। এখানে জীবিকার তাগিদে গণপরিবহনে চড়া মানুষের প্রতিপদের সঙ্গী বিরক্তি আর হতাশা। গাড়ি তো কোনো সময় আধা ঘন্টাও যায়, কোনো সময় 1 ঘন্টাও যায়। গত 3 দিন ধরে গুলশানে যাতায়াত করতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া গাড়ি পাওয়া যায় না। হয়রানি এই ছাড়া কোনো কিছুই নাই। সরকারি যদি পরিবহন বৃদ্ধি করা হইতো তাহলে সেখানে প্রতিযোগিতা বাড়তো, তাইলে ওরা আর বাসের ভাড়াটা বৃদ্ধি করতে পারতো না। এই সমস্যার সমাধান হতে পারত সরকারি ব্যবস্থাপনায় গণপরিবহন, কিন্তু বিআরটিসির বহরে থাকা 1430টি গাড়ির মধ্যে সচল আছে মাত্র 606টি বাস। এই ভাঙা পরিত্যক্ত বাসগুলোর মতোই অনেকটা অবস্থা এখন রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির। প্রায় কোটি টাকায় কেনা বাসগুলোর অনেকগুলো এখন বিকল হয়ে আছে শুধুমাত্র 1000 টাকায় কেনা যন্ত্রপাতির অভাবে। দায়কার পরিকল্পনার, আন্তরিকতার, নাকি খামখেয়ালিপনার? খালি গাড়ি কিনা তো বড় কথা না। যে গাড়ি আসার কথা 5 বছর চালার কথা, 2 বছর মাথায় দেখাতে গাড়ি টাট্টার ভেঙে দিতেছে। ওই দেশের লোন দিয়ে ওই দেশের গাড়ি দেয়, তো ওরা ওদের যত দুর্বল গাড়িগুলো আছে এগুলো আমাদের কাছে পাঠায় দেয়। মেনটেন্যান্সের মধ্যে 100 টাকার মেনটেন্যান্স করে যদি বলে যে আমি 500 টাকা করছি, চেয়ারম্যান অথবা ডাইরেক্টর এখান থেকে খুলনা বরিশাল কীভাবে চেক করবে? তো এই যে মেনটেন্যান্স, এই যে অপারেশন, এগুলো আসলে দুর্বল। অচল অবস্থা কাটাতে ভারত থেকে 600 বাস ও 500 নতুন ট্রাক আনছে সংস্থাটি। এর মধ্যে 300 ডাবল ডেকার, 100 নন এসি এবং 200 এসি বাস। তবে আগের অভিজ্ঞতা থেকে এবার সতর্ক বিআরটিসি। যেসব কোম্পানি থেকে গাড়ি আনা হবে তাদের কাছেই প্রশিক্ষণ দেওয়া হবে টেকনিশিয়ানদের। ইকোনমিক লাইফ টাইম যেটা আছে সেই লাইফ টাইম স্পেয়ার্স এবং মেনটেন্যান্স, এই জিনিসটা যদি আমরা প্রকিউরমেন্টের সময় যদি আমরা খেয়াল না করি তাহলে তখন এগুলো প্রতিষ্ঠানের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আমাদের টেকনিশিয়ান লেভেলে যারা কাজ করবেন মেনটেন্যান্সের জন্য, তারা এখানে লোকালও ট্রেনিং পাবে এবং বাইরে ওদের প্ল্যান্টে যেয়ে ওরা ট্রেনিং নিয়ে আসবে। অভিযোগ, বেসরকারি মালিকদের যে সিন্ডিকেট জিম্মি করে রেখেছে দেশের পরিবহন খাত, তাদের যোগ সাদস্যেই বিআরটিসিকে সক্রিয় করা যাচ্ছে না। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে 2700 কোটি টাকার 6টি প্রকল্প উপস্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলছে চলতি অর্থ বছরের একনেকের 11তম সভা। বৈঠকে সড়ক পরিবহন বিভাগের 3 প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 1422 কোটি টাকা। এছাড়াও রয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল 500 শয্যায় উন্নীতিকরণ, জামালপুরে শেখ হাসিনা নকশিপল্লী স্থাপন। বৈঠকে উপস্থাপিত হতে পারে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর উন্নয়ন প্রকল্প। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলছে একনেকের সভা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরিয়ে সকাল 10টায় কিন্তু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের যে সাধারণ বৈঠক শুরু হয়েছে এবং আজকের বৈঠক কিন্তু একনেকের 19তম বৈঠক এবং আজকের আমরা যতটুকু জানতে পেরেছি যে 6টি প্রকল্প আজকের উপস্থাপন করা হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সড়ক পরিবহন বিভাগের 3টি প্রকল্প রয়েছে। এখানে রাস্তা প্রশস্তকরণ থেকে শুরু করে এবং রাস্তার উন্নয়ন কার্যক্রমে 3টি প্রকল্প রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 2700 কোটি টাকার কিন্তু প্রকল্প আজকের একনেক বৈঠক উপস্থাপন করা হচ্ছে। এছাড়াও আরেকটি প্রকল্প রয়েছে জামালপুরে শেখ হাসিনা পল্লী যে উন্নয়ন অর্থাৎ নকশিপল্লী উন্নয়নের যে একটি প্রকল্প সেটাও কিন্তু এখানে রয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের যে হসপিটালের জন্য 500 শয্যা উন্নীতকরণ একটি হসপিটালের প্রকল্প কিন্তু আজকের বৈঠকে উপস্থাপন করা হবে এবং এই প্রকল্পগুলোই আসলে এখন পর্যন্ত আলোচনা করা হচ্ছে এবং এই প্রকল্প সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিব আজকের বৈঠকে উপস্থিত হয়েছেন। তাদের কাছ থেকে এই প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত জানা হচ্ছে এবং সেই প্রকল্পগুলোর বিষয়ে কিন্তু আলোচনা শেষে আসলে কোন কোন প্রকল্প বাস্তবায়ন হবে কিংবা কোন কোন প্রকল্পগুলো আসলে গ্রহণ করা হচ্ছে কিংবা অনুমোদন দেওয়া হচ্ছে সেগুলো আসলে আমরা জানতে পারবো। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আসলে যেটা বিষয় অর্থাৎ 2000 কোটি টাকার উপরে কিন্তু সড়ক পরিবহন বিভাগের 3টি প্রকল্প আসলে উল্লেখযোগ্য আজকের এই প্রকল্পগুলোর এই 3টি প্রকল্পই আসলে আজকের সবচেয়ে বড় প্রকল্প হিসেবে ধরা হচ্ছে। এছাড়া যে আপনাদেরকে আমি জানিয়েছি যে এছাড়া নীলফামারী এবং ফুলবাড়িয়ায় প্রকল্প সম্প্রসারণের একটি প্রকল্প কিন্তু রয়েছে। এছাড়া দেবীগঞ্জের সড়ক উন্নয়ন কিংবা ডোমরার সড়ক উন্নয়নের কিন্তু প্রকল্পগুলো এখানে রয়েছে। অর্থাৎ সড়ক পরিবহন বিভাগেরই কিন্তু 3টি প্রকল্প আজকের উপস্থাপন করা হয়েছে এবং সেই প্রকল্পগুলো নিয়ে এখনো আলোচনা হচ্ছে। যেহেতু সকাল 10টায় বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠক এখনো চলছে। আমরা এই প্রকল্পগুলোর আসলে কোনটা বাস্তবায়ন হচ্ছে কিংবা কোনটা বাদ পড়ছে কিনা এখন পর্যন্ত জানতে পারছি না। তবে যখন কিছুক্ষণ পরে বৈঠক শেষে যখন পরিকল্পনা মন্ত্রী যখন আমাদেরকে আসলে বক্তব্য দিবেন কিংবা পরিকল্পনা মন্ত্রী আসলে এই বিষয়ে বিস্তারিত জানাবেন কিছুক্ষণ পরে যে কোন কোন প্রকল্প পাশ হয়েছে কিংবা কোনো প্রকল্প পাশ হচ্ছে না অথবা কোনো প্রকল্পের জন্য আরো অতিরিক্ত পর্যবেক্ষণ কিংবা পর্যালোচনা হবে কিনা সেটা আমরা কিছুক্ষণ পরে জানিয়ে দিতে পারবো। তো মোটামুটি হরি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে একনেক বৈঠকের সর্বশেষ তথ্য। দর্শক, সহকর্মী ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন যে আজকের একনেক বৈঠকে কোন কোন প্রকল্প উপস্থাপন করা হয়েছে সেসবের বিস্তারিত। পায়রা গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার লক্ষ্যে মাস্টার প্ল্যানে প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার। এরই মধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চূড়ান্ত পরিকল্পনার আগে পরিবেশ ও প্রতিবেশ বিবেচনার আহ্বান বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সচিব বললেন, পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়হীনতা বরদাস্ত করা হবে না। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রাকে আন্তর্জাতিক মানে পরিণত করার লক্ষ্যে এগুচ্ছে সরকার। এরই মধ্যে 6,500 একর এলাকা নিয়ে বিস্তারিত পরিকল্পনার কাজও শুরু হয়েছে। এতে বুয়েটের 29 জন বিশেষজ্ঞ এবং নেদারল্যান্ডস ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল হাস্কনিং DHVর 61 জন বিশেষজ্ঞ কাজ করবেন। সোমবার উন্নয়ন অংশীদারদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় বলা হয়, প্রথম পর্যায়ে 19টি অংশ বাস্তবায়ন করা হচ্ছে। যেহেতু এখানে ডলফিন, ইলিশ ব্রিডিং এরিয়া এবং অন্যান্য আরও বেশি বিশেষ জিনিসগুলো রয়েছে, এই সবগুলোকে নিয়েই যাতে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান হয়। এদিকে পরিকল্পনা বাস্তবায়নের আগে বন্দর ও এর আশপাশের প্রাণী বৈচিত্র্য ও পরিবেশ যেন অক্ষত থাকে সেই তাগিদ দেন ডক্টর আইনুন নিশাদ। আর শুরু থেকেই সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জরুরি বলে মত দেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সচিব। The detailed master plan is under preparation. In the meantime, we don't want to stop all other development works. ডিপসি পোর্ট আছে, তার পাশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে, বহু ধরনের কলকারখানা গড়ে উঠবে। কাজেই শুধুমাত্র এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করলে হবে না, এটার কিউমুলেটিভ ইম্প্যাক্ট কি সেটা দেখতে হবে। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, সবার সঙ্গে পরামর্শ করেই মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হবে। দেশের যেসব বিশেষজ্ঞরা আছে এবং যে বিদেশিদের কনসালটেন্ট যারা আছে তাদের যে আমরা সহযোগিতা নিচ্ছি। প্রয়োজন মাথায় রেখে প্রতি 5 বছর পর পর এই মাস্টার প্ল্যান হালনাগাদ করা হবে বলেও জানানো হয় পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। অর্থ মন্ত্রণালয়ের 33টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব দুর্নীতি প্রতিরোধে 21 দফা সুপারিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। গতকাল শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরেন তিনি। এ সময় অর্থমন্ত্রী জানান, দুর্নীতি প্রতিকার নয়,
প্রতিরোধে গুরুত্ব দিবে মন্ত্রণালয়। বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করার প্রত্যয়ে বেশ জোরে সোরে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ বিমান, স্বাস্থ্য, শিক্ষাসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠায় সংস্থাটি। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয় যায় দুদক। অর্থমন্ত্রীর সঙ্গে প্রায় 2 ঘন্টা আলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। তিনি পেনশন, অর্থ ছাড় সহ 33টি খাতে অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি তুলে ধরেন। বিভিন্ন সেকেন্ডারি সোর্স থেকে বিবেচনা করে 21টি জায়গায় কিছু কিছু পরামর্শ দিয়েছি, যেগুলো যদি অ্যাড্রেস করা হয় তাহলে সেই দুর্নীতির ক্ষেত্রগুলো আমার মনে হয় বন্ধ হয়ে যাবে। পেনশন সহজীকরণের যে নীতিমালা তৈরি হয়েছে সেটা পুরোপুরি হয়তো এখনো অনুসরণ করা সম্ভব হয়নি। সেই জন্য এটা আমরা একটু পরামর্শ দিয়েছি যে এই জায়গাটাকে আর একটু সংবেদনশীল করতে হবে। উন্নয়নমূলক যে প্রকল্পগুলো থাকে সেগুলো টাকা ছাড়ের ক্ষেত্রেও যাতে ঠিকমতো হয়, যেই দপ্তর সেটা খরচ করবে, এগুলো বিভিন্ন পথে একটু একটু বিলম্ব হয়। দুদকের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চিহ্নিত খাতগুলোতে দুর্নীতি প্রতিরোধে কাজ করবে তার মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে আমি আসছি মাত্র কালকে, গতকাল আসছি, একদিনে দুর্নীতি আর কদ্দূর হবে। দুর্নীতি ঘটে গেল, এরপর আমি রিমেডিয়াল মেজার নিলাম, এতে করে যে সফলতা আসবে তার সাথে বেশি সফলতা আসবে যদি আমি এগুলা রোধ করতে পারি। আর্থিক সব খাতেই দুদকের অভিযান অব্যাহত রাখারও আহ্বান জানান অর্থমন্ত্রী। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে রাজধানীর মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আমরা আগে আপনাকে দেখিয়েছিলাম যে গত প্রায় 1.5 মাস ধরে যে বুড়িগঙ্গা কতটা নির্দয়ভাবে দখল করেছিল মানুষ। আমরা কিন্তু এখন আছি তুরাগের পাড়ে। তুরাগের পাড়েও কিন্তু একই অবস্থা, শুধু পার্থক্য এতটুকুই, বুড়িগঙ্গার পাড়ে মূলত ব্যক্তি দখলদাররার সংখ্যা বেশি ছিল, যারা দখলদার ছিলেন তারা সব ব্যক্তিগত, আর এই তুরাগ পাড়ে সব ব্যক্তিগত বেশি। এখানে হলো হাউজিং, অর্থাৎ বিভিন্ন কোম্পানির নামে কিন্তু তুরাগ পাড়ের দুপাশেই অসংখ্য জমি দখল করে মানুষ এখানে স্থাপনা তৈরি করেছে। তা আমরা একটু আপনাকে সেগুলোই দেখাচ্ছি। এখানে এই যে ভবনটি দেখছেন এটি একটি 4তলা ভবন, আর ঠিক সামনে কিন্তু আপনি দেখবেন নদী, এই দিকটা আপনাকে সোজা দেখাই, অর্থাৎ এই নদীর মধ্যেই কিন্তু তিনি এই নদীর জায়গা অর্থাৎ তুরাগের জায়গা দখল করে এমন স্থাপনা করেছেন, অবৈধভাবে নদীকে মেরে ফেলেছেন। তো সেটাই কিন্তু দেখছেন, সেই স্থাপনাগুলো কিন্তু এখন বিআইডব্লিউটিএ ঘুরিয়ে দিচ্ছে। ঠিক পাশেই কিন্তু একদম নদী, অর্থাৎ নদী থেকে এই ভবনটি কিন্তু 100 ফুটের বেশি কখনোই হবে না, 100 ফুটের মধ্যে ভবনটি করেছে। যেখানে বিআইডব্লিউটির যে আইন তাতে কিন্তু স্পষ্ট বলা আছে নদীর যে সীমানা পিলার, সেই সীমানা পিলারের 150 ফিটের মধ্যে কোনো ব্যক্তি মালিকানার জমিতেও পাকা স্থাপনা করা যাবে না। কিন্তু বিআইডব্লিউটি কিন্তু খুব স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন এই ভবনগুলো যে স্থানে করা হয়েছে এগুলো পুরোপুরি নদীর জায়গা, একদম নদী। সেই নদীকে ধীরে ধীরে এখানকার যিনি অবৈধ দখলদার মনির হোসেন, তিনি দীর্ঘদিন ধরে এখানে তারা বলেছেন যেমন ধীরে ধীরে বালু, সুরকি, ইটের ভাঙা অংশ, বিভিন্ন ভবনের ভাঙা অংশ এগুলো কিন্তু ফেলে ফেলে তিনি এই ঢাকা উদ্যানের শেষ মাথায় তুরাগের পাড়ে সে এই স্থাপনাগুলো তৈরি করেছেন। এবং তিনি কিন্তু শুধু স্থাপনা তৈরি করে ক্ষান্ত হননি, তিনি ঠিক ডান পাশে, আমি যদি একটু আমার ডান পাশে দেখাই, এই স্থাপনার ডান পাশে আপনি দেখবেন তিনি তার অবৈধ ব্যবসা করে তুলেছেন, এই বালুর ব্যবসা, ইটের ব্যবসা। এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার ইট তিনি উঠিয়ে রেখেছেন, এখানে স্তূপ দিয়ে রেখেছেন। তেমনই কিন্তু পুরো জায়গাটি জুড়ে এইভাবে অবৈধ স্থাপনা রয়েছে। এবং সামনের যে ভবনগুলো আপনি দেখছেন, একটি 3তলা ভবন, সেটিও কিন্তু নদীর জায়গায় গড়ে তোলা হয়েছে। তো সেই ভবনটিও হয়তো কিছুক্ষণের মধ্যে স্থাপনা উচ্ছেদ করা হয় বলে আমাদেরকে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আপনি জানেন যে এটি চলছে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান। প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযানে ইতিমধ্যেই মোট 1721টি অবৈধ স্থাপনা বুড়িগঙ্গা এবং তুরাগ পাড়ে উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। এর পাশাপাশি গত সপ্তাহে, অর্থাৎ গত সপ্তাহের সোমবার থেকে শুরু হয়েছে এই যে দ্বিতীয় পর্যায়ের অভিযান, সেখানে আজকে মূলত দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্ব চলছে। তো বিআইডব্লিউটি যেটা আমাদেরকে বলেছেন যে এই ঢাকা উদ্যান স্থাপনা যেগুলো আছে সেগুলো উচ্ছেদের পরে তারা এর বাম পাশে, ডান পাশে পুরো জায়গাটা জুড়ে, এবং আমার ঠিক অপর পাশে অর্থাৎ নদীর অপর পাশে কিন্তু অসংখ্য হাউজিং রয়েছে, সিলিকন হাউজিং, জনতা হাউজিং, চন্দ্রিমা হাউজিং, বসিলা হাউজিং, আমিন মুমিন হাউজিং। আগেই জানেন এই অসংখ্য হাউজিং কিন্তু তুরাগের দুপারকে এভাবে ধ্বংস করে দিয়েছে, নদীর প্রবাহ শেষ করে দিয়েছে। তো সেই নদীর প্রবাহ ফিরিয়ে আনতেই এই অভিযান চলছে। দেখা যাক বিআইডব্লিউটি শেষ পর্যন্ত কত দূর এই অভিযান চালায়। তো মোটামুটি আমার কাছে হরি এই ছিল উচ্ছেদের সবশেষ খবর।
দর্শক, মোহাম্মদপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব, জানাচ্ছিলেন বুড়িগঙ্গা পাড়ের যে জমি দখল হয়েছে, অবৈধভাবে যেসব স্থাপনা গড়ে উঠেছে সেই উচ্ছেদ অভিযানের খবরাখবর। রাজশাহীর বরেন্দ্র এলাকায় ৩ শতাধিক গভীর নলকূপ অকেজো। অন্যদিকে ভূগর্ভের পানি উত্তোলন নিষেধাজ্ঞা থাকায় নতুন পাম্প স্থাপনেও মিলছে না বিদ্যুৎ সংযোগ। ফলে ব্যাহত হচ্ছে মাল্টা, পেয়ারা, বড়ই সহ বিভিন্ন ফলের সেচ সুবিধা। এতে নষ্ট হচ্ছে কৃষকের ফল বাগান। পরিস্থিতি বিবেচনায় নতুন সেচ পাম্প স্থাপনের পক্ষে উপজেলা সেচ কমিটির প্রধান। রাকিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল সালাম। খটখটে শুষ্ক মাটি আর উঁচু নিচু টিলায় সাজানো বরেন্দ্র অঞ্চল। এমন ভূমি বৈশিষ্ট্যের কারণে সেচ নির্ভর এখানকার চাষাবাদ। কিন্তু গেল 3 বছর ধরে অকেজো শতাধিক ডিপ টিউবওয়েল। আমরা নিজেরা মোটর বসালছে আবাদ করার জন্য, মোটরেরও লাইন কেটে দিয়ে চলে গেছে। পানি পেলে পরে মালটা একটু বড় হবে, সাইজ হবে, গাছটা ভালো থাকবে। সেচ সমস্যা যখন প্রকট, তখন ব্যক্তি মালিকানায় পাম্প স্থাপন ও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না বাগান মালিকরা। 2012 সাল থেকে পাম্প স্থাপনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নীতিগত বাধা ও মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। অনেকে বাড়ি থেকে সেচে বিভিন্ন জায়গায় পানি দিচ্ছে, এটা অবৈধ, সেটা আমরা বিচ্ছিন্ন করতেছি। পানির লেয়ার নিচে যাওয়ার কারণে এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে। কৃষকরা বলছেন, অধিক সেচ নির্ভর ফসল ছেড়ে পেয়ারা, বড়ই, মাল্টার মতো স্বল্প সেচের বাগানে আগ্রহী হয়েছেন তারা। ডিপে যাই 1 মাস পর পানি পাই, তাহলে এইভাবে কিভাবে আমার ফসল হবে? পানিটা যদি সুষ্ঠুভাবে পাওয়া যায়, দেখা যায় 10 দিন পর পর, তাহলে আমাদের গাছটা সুস্থ থাকে, তাও মরার সম্ভাবনাটা কম থাকে। এমন পরিস্থিতিতে উপজেলা সেচ কমিটি ও গোদাগাড়ী উপজেলার প্রধান নির্বাহী জানালেন, ক্ষতিগ্রস্ত কৃষক আবেদন করলে তথ্য যাচাই বাছাই শেষে ব্যক্তিগত পাম্প স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে। পাম্প করতে চাইলে আগে উপজেলা সেচ কমিটিতে একটি আবেদন আসতে হয়, সেটি যাচাই বাছাই করে যদি সেখানে পাম্প স্থাপনের প্রয়োজনীয়তা আসলেও থাকে, তখন এই কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটি তাকে জানিয়ে দেওয়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহীর তানোর ও গোদাগাড়ী এলাকায় পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান করা হয়েছে 4826 হেক্টর জমিতে, যার অধিকাংশই বরেন্দ্র এলাকায়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এদিকে হিলির পার্শ্ববর্তী নবাবগঞ্জে এই প্রথম পতিত জমিতে পরীক্ষামূলকভাবে বিদেশি ফল ড্রাগনের সাথে গমের চাষ শুরু হয়েছে। উপজেলার জমিগুলো উঁচু হওয়ায় এই এলাকার ধানের আবাদ কম। এখানে দিন দিন বিভিন্ন জাতের ফলের চাষ বাড়ছে। বিদেশি ফলের সাথে সাথে সাথী ফসল হিসেবে দেশি শস্য গম চাষ করেও সফলতা পেয়েছেন উপজেলার চাষিরা। একই সাথে কম দামে বিদেশি পুষ্টিকর ড্রাগন ফল কিনতে পারছেন ভোক্তারা। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা। ড্রাগন তো দামি ফল, তার মাঝে যে গমের আবাদ হচ্ছে আর 2টি ফসল হচ্ছে, তো এটা তো আমরা কখনো কল্পনাও করি নাই আমাদের এই উপজেলাতে। এই ড্রাগনের পাশাপাশি আমি সাথী ফসল হিসাবে গম সহ অন্যান্য সবজি চাষ করেছি। এতে আমার এক ড্রাগন থেকে আমার প্রায় 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকার মতো আমি ফল বিক্রি করেছি। এটি যেহেতু একটি বিদেশি ফল, সুতরাং এই ফসলটি আমরা আমাদের দেশের সম্প্রসারণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সরকার পরিবর্তনের জন্য কাজ করছে, তবে নারীদের বাদ দিয়ে এই পরিবর্তন পরিপূর্ণ হওয়া সম্ভব না। তাই সব ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত জেন্ডার বান্ধব বাজেট এবং নারীর অমূল্যায়িত কাজ বিষয়ে সংলাপে এ মন্তব্য করেন তিনি। সংলাপে ঘরের কাজে নারীদের আর্থিক মূল্যায়ন দাবি করেছেন আলোচকরা। তারা বলেন, 2030 সালের মধ্যে জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সমান তালে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাই বাজেটের আওতায় প্রকল্প বাস্তবায়নে তদারকি জোরদার করতে হবে। আমরা এই দেশে কাজ করছি পরিবর্তনের জন্য। পরিবর্তন মেয়েদেরকে বাদ দিয়ে, নারীদেরকে বাদ দিয়ে সম্ভব হবে না। নারীকে মূল প্রবাহে, মূল কেন্দ্রে নিয়ে আসা, সেটা হলো আসল উদ্দেশ্য আমাদের। সেগুলো হয়ে গেলে আমরা বাকিগুলো বোধ হয় এমনিতেই মানে ক্রমান্বয়ে চলে আসবে। খুলনার শিববাড়িতে চলছে 7 দিন ব্যাপী এসএমই পণ্য মেলা। এতে হাতে তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। খুলনা শিববাড়িতে চলছে এসএমই পণ্য মেলা।
9 তারিখ থেকে এটি মেলাটি শুরু হয়েছে। নগরীর পাবলিক হল প্রাঙ্গণে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে 56টি স্টল অংশ নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই স্টলগুলোতে নানা ধরনের পণ্য এখানে তারা সাজিয়ে রেখেছেন এবং যারা স্টল মালিক তারা নিজেদের উৎপাদিত পণ্যগুলোই মূলত এই এসএমই মেলাতে তারা বিক্রি করছেন এবং এটা প্রদর্শন করছেন। আমরা যেটি দেখেছি যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলাটি চলছে এবং 7 দিন ব্যাপী এই মেলা চলবে। তো সব মিলিয়ে এখানকার বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে সকালে সাধারণত তারা যেটি দেখছেন যে এখানে ক্রেতার সংখ্যা কম হয়ে থাকেন এবং পরবর্তীতে সন্ধ্যা বা বিকাল দিকে ক্রেতা সমাগমটা বেশি হয়। তো এখানে নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু মূলত এখানে তাদের পণ্য এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানকার যে উৎপাদিত দেশীয় যে পণ্য এই পণ্যের গুণগত মানও আসলে অনেক ভালো এবং এখানে দামও ক্রেতা নাগালের মধ্যে রয়েছে, যে কারণে ক্রেতাদের আকৃষ্ট করছে এই নানা উৎপাদিত পণ্য। বিশেষ করে আমরা দেখেছি যে এখানে পাট পণ্যের একটি সমারোহ দেখতে পাচ্ছি কয়েকটি স্টলে এবং বিভিন্ন উৎপাদিত পণ্য যেগুলো ক্রেতাদের আকৃষ্ট করছে এবং সেগুলো বিক্রিও বেশি হচ্ছে। তো এখানকার যারা উদ্যোক্তা বা যারা এখানে স্টল নিয়েছেন তাদের সঙ্গে যে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে স্টলে অংশগ্রহণ করেছেন বা মেলাতে অংশগ্রহণ করেছেন এবং এই মেলাতে তারা যে পণ্যগুলো উৎপাদন করে থাকেন বা তারা প্রদর্শন করছেন বা বিক্রি করছেন সে পণ্যগুলো কিন্তু বিভিন্ন চাহিদা অনুযায়ী কিন্তু তারা অর্ডার নিচ্ছেন এবং এখানকার খুলনার স্থানীয় পর্যায়ে যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের কাছ থেকে অর্ডার নিচ্ছেন এবং বিভিন্ন স্টলে কিন্তু এই অর্ডারগুলো আসছে এবং এখানে স্থানীয়ভাবে এখানে কিন্তু বিক্রি করবে এই পণ্যগুলো। এজন্যই মূলত এখানে এই একটি অংশ বড় একটি অংশ বেচাকেনা করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে পণ্যগুলো শোভা পাচ্ছে সেই মানগুলো আমি বলেছি যে এখানকার বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আকৃষ্ট হচ্ছেন মূলত দেশি পণ্য এবং কারুকাজ সম্পন্ন যে পণ্যগুলো রয়েছে সেগুলো দামেও কম, যে কারণে ক্রেতারা কিন্তু বেশ আকৃষ্ট হচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলনার শিববাড়ি মোড় থেকে এসএমই পণ্য মেলার সর্বশেষ। শরীয়তপুরেও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও পরিবহনের অভিযোগে 8 জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাটকা। সকালে সদর উপজেলার রুদ্রকর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় অবৈধ ইলিশ পরিবহনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। অবৈধ ইলিশ শিকার ও পরিবহনের অভিযোগে আটক করা হয় 8 জনকে। গত 12 দিনে শরীয়তপুরে 8টি অভিযানে 74 জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে 51 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করা হয়েছে 2 লক্ষাধিক টাকা। রাজধানীর খামারবাড়িতে চলছে মৌ মেলা। সেখানে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, আপনি জানেন যে বাংলাদেশে আসলে দিন দিনই মধুর বাজার বৃদ্ধি পাচ্ছে এবং একসময় আসলে মধু শুধুমাত্র যে সুন্দরবন থেকেই সংগ্রহ করা হতো বিভিন্ন বন থেকে, কিন্তু এখন বাণিজ্যিকভাবেও কিন্তু চাষ হচ্ছে। বলা হয় সর্বরোগের মহৌষধ হচ্ছে মধু এবং এই মধু আসলে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে খামার বাড়িতে মধু মেলার আয়োজন করা হয়েছে এবং 3 দিন ব্যাপী এই মেলাটি চলছে। আজকে মেলার শেষ দিনে আমরা সকাল থেকেই আছি। সকাল থেকেই যারা আসলে স্বাস্থ্য সচেতন তারা মধু মেলায় আসছেন এবং বিভিন্ন ধরনের মধু তারা দেখছেন। মধুতে আসলে বলা চলে যে বাংলাদেশে বেশ কয়েকটি ধরনের মধুই বাণিজ্যিকভাবে এখন চাষ হচ্ছে। তাছাড়া আপনি জানেন যে বিভিন্ন ফুলের মধু এবং ষড়ঋতুর বাংলাদেশ হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে প্রায় সব সময় কিন্তু ফুলের একটি আধিক্য থাকে। বিভিন্ন ধরনের ফুল থাকে, কালো জিরা থেকে শুরু করে আপনার সরিষা ফুল, বিভিন্ন ধরনের ফুল, বড়ই ফুল, সব ধরনের ফুলের মধু কিন্তু বাংলাদেশে হয়ে থাকে এবং মধু যেহেতু আসলে অপচনশীল একটি খাবার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এই জন্য কিন্তু মধুর প্রতি
সবারই একটি বেশি আগ্রহ থাকে এবং খামার বাড়িতে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সকাল থেকে আসছেন এবং মধু দেখছেন। আপনাকে যদি একটু তথ্য দিয়ে থাকি যে বাংলাদেশে আসলে প্রায় 6.5 লাখ হেক্টর জমিতে সরিষা চাষ হয় এবং 20,000 হেক্টর জমিতে আপনার বিভিন্ন ধরনের অন্যান্য ফুল চাষ হয়। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশে এখন মাত্র 10% জমিতে মধুর যে চাষ সেটি কিন্তু বাণিজ্যিকভাবে করা হচ্ছে। যদি শতভাগ যদি ওই আপনার সরিষা ফুলের ক্ষেতে যদি চাষ করা হতো মধু, তাহলে কিন্তু এর পরিমাণ আরো বেড়ে যেত। আপনাকে যদি একটু বলি যে বাংলাদেশে প্রায় আপনার 55,000 থেকে 60,000 লাখ মেট্রিক টন মধু কিন্তু এখন চাষ করা হচ্ছে এবং বিশেষ করে বিদেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের মধু কিন্তু ব্যাপক সমাদৃত হচ্ছে। তাছাড়া আপনি জানেন যে বাংলাদেশের মধু চাষকে আরো উৎসাহিত করতে বিসিক কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তাছাড়া প্রায় 9 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে এবং মধু চাষিদের 9% হারে সুদ দেওয়ার একটি সুদে তারা ঋণ দিচ্ছেন। এটি কিন্তু বৃহৎ একটি পরিকল্পনা। সব মিলিয়ে আসলে মধু চাষের অপার সম্ভাবনা কিন্তু বাংলাদেশে জেগে উঠেছে এবং এটি আরো সুদৃঢ় হবে এবং আরো সম্প্রসারণ হবে মধু চাষ, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো হরিয়াই ছিল আমার কাছে খামার বাড়ি থেকে মধু মেলা থেকে সবশেষ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর মধ্যে বিদ্যুৎ বিল গ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শহীদ সরওয়ার। এতে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় ডেসকোর গ্রাহকরা ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। মাস্টার কার্ড থেকে সরাসরি বিকাশে টাকা পাঠানোর সুবিধা চালু করা হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান মাস্টার কার্ড ও সাউথ ইস্ট ব্যাংক যৌথভাবে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন এই সেবার। এই সেবার মধ্য দিয়ে বিকাশ গ্রাহকরা নিজের অ্যাকাউন্টে বা অন্য যে কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই সময় বাণিজ্যের রিপোর্ট জানিয়ে দেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেন পরিস্থিতির খবরাখবর। যোগ দিচ্ছি DSEBD.org, ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক যেটা DCX, সেই সূচকে 15 পয়েন্টের মতো যোগ হয়েছে, অবস্থান করছে 5,705 পয়েন্টে। কিন্তু ডিএসসির যে সরিয়া সূচক রয়েছে সেখানে 4 পয়েন্ট হারিয়েছে, 1,304 পয়েন্টে অবস্থান করছে ডিএসসি সরিয়া সূচক। এবং ডিএসসির যে বাছাই সূচক রয়েছে 30 ইন্ডেক্স, সেখানে 17 পয়েন্টের মতো যোগ হয়ে অবস্থান করছে 2,015 পয়েন্টে। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন দেখা যাচ্ছে 225 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে এবং হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দামই কিন্তু কমেছে দেখা যাচ্ছে। 186টি প্রতিষ্ঠান তার শেয়ারের দাম হারিয়েছে এবং 76টি প্রতিষ্ঠানের দর যোগ হয়েছে। অপরিবর্তিত রয়েছে 62টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। যদি টপ 20-তে কারা কারা অবস্থান করে নিয়েছে সেটা জানিয়ে দিই। অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা 20টি প্রতিষ্ঠান নিয়ে যে টপ 20 তালিকা করা হয়, সেখানে প্রথমেই রয়েছে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের BATBC। প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 4,744 টাকা 50 পয়সা, 5,500 টাকা পর্যন্ত কিন্তু দর উঠেছিল BATBর প্রতিটি শেয়ার আজকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দরের মধ্যে একটা বড় রকমের ব্যবধান কিন্তু আছে। গতকালকে সর্বশেষ দর ছিল হচ্ছে লেনদেন মূল্য ছিল 3,949 টাকার মতো। সেখান থেকে বলা যায় যে একটা বড় রকমের দর যোগ হয়েছে আজকে, প্রায় 800 টাকারও বেশি পরিমাণ মূল্য যোগ হয়েছে BATBর প্রতিটি শেয়ারে আজকে। মুন্নু সিরামিক্স রয়েছে টপ 20-র 2 নম্বরে অবস্থান করছে এবং সর্বশেষ লেনদেন মূল্য দেখা যাচ্ছে 375 টাকা, 395 টাকা সর্বোচ্চ লেনদেন মূল্য আজকে মুন্নু সিরামিক্সের প্রতিটি শেয়ারের। গতকালকে দিন শেষে লেনদেন মূল্য ছিল 404 টাকা, সেদিক থেকে মুন্নু সিরামিক্স 29 টাকার মতো দর হারিয়েছে। ডাচ বাংলা ব্যাংক খাতের প্রতিষ্ঠান অবস্থান করছে টপ 20-র 3 নম্বরে, 188 টাকা 90 পয়সায় লেনদেন মূল্য এই মুহূর্তে।
ডাচ বাংলা ব্যাংকের প্রতিটি শেয়ারে আজকে দরযোগ হয়েছে এখন পর্যন্ত 17 টাকারও বেশি। রেকিট বেনকিজার বহুজাতিক প্রতিষ্ঠান অবস্থান করছে টপ 20-র 4 নম্বরে, 2,944 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। তারপরে রয়েছে ব্যাংক খাতের আরেকটি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড 5 নম্বরে, 82 টাকা 90 পয়সা এই মুহূর্তে লেনদেন হচ্ছে, আজকের সর্বোচ্চ লেনদেন মূল্য এটি। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 394 টাকা 90 পয়সায়, অবস্থান করছে টপ 20-র 6 নম্বরে। তারপর রয়েছে জেনেক্সিল অবস্থান করছে টপ 20-র 7 নম্বরে, লেনদেন মূল্য 48 টাকা 40 পয়সায়। সিঙ্গার বিডি অবস্থান করছে 8 নম্বরে, লেনদেন মূল্য 269 টাকা 80 পয়সায়। এন পলিমার রয়েছে 9 নম্বরে, 93 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে, এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 154 টাকা 20 পয়সায়। এই ছিল টপ 20-র সেরা 10টি প্রতিষ্ঠানের লেনদেন মূল্য। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির সংক্ষিপ্ত খবর এই ছিল আমার কাছে। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নেপালে বিমান বিধ্বস্তের 1 বছরেও হতাহতদের 32 জনই পাননি ক্ষতিপূরণের টাকা। দুঃসহ বেদনা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির অধিকাংশ বাসই অচল, সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ট্রাক। এবার দক্ষ টেকনিশিয়ান তৈরিতে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা। অর্থ মন্ত্রণালয়ের 33টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। 21 দফা সুপারিশ, প্রতিকার নয় প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর। বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে এবার উচ্ছেদ করা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের অবৈধ স্থাপনা, গুড়িয়ে দেয়া হচ্ছে বহুতল ভবন। এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের মাস্টার প্ল্যানে হাত দিয়েছে সরকার, বিদেশি পরামর্শক নিয়োগ, সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।